আজকে এমন একজন অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। অনেক অল্প বয়সে ব্রিটিশ বাংলাদেশীদের গৌরবের প্রতীক হয়েছেন সেলিম হোসেন এমবি। ১১ বছর বয়সে যখন আসলেন নিজের পরিবারকে পিছনে ফেলে, এই জীবনটা কেমন ছিল? চ্যালেঞ্জ এন্ড স্ট্রাগল বিগিনিং এ ২০ পাউন্ড দিয়ে আপনি ১ম ব্যবসা শুরু করেছিলেন। রেস্টুরেন্টে কাজ করে করেই আমি ব্যবসাটা শুরু করেছিলাম। প্রথমে তো আমি যখন আসলাম তখন হাইটা হাইটা লোকাল যত ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল ওদের কাছে আমি পারফিউম বিক্রি করতাম। ইউরো ফুডসটা কখন হলো? কিডনি নিজে ফার্ম করি, নিজে ফার্ম করে আর নিজের ফ্যাক্টরিতে আমরা সাপ্লাই করি। টোটাল কোম্পানিতে এমপ্লয়ি কতজন? প্রায় ৮০০-র উপরে হয়ে গেছে 800, ইউকেতে। বাংলাদেশে আর ১৫০০ আছে ওদের। 1500। জীবনে কোনো স্ট্রাগল এসেছিল কিনা বিজনেসে? প্রতি মাসে খুব লস করতেছে £৩৫০,০০০। Then I became on headline news in Wales, BBC News. ইউকের বাইরে আরো কোনো দেশে বিজনেস? অ্যাপ্লাই করি ধরেন এই সারা পৃথিবীতে, ইউরোপের সব দেশে আছে। ইয়ারলি ট্রানজ্যাকশন বা ইয়ারলি রেভিনিউ? So we're approaching nearly 200 million. আপনিও পেয়ে যাচ্ছেন সিতারা রাইস আপনার নিকটস্থ দোকানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রানার টিভির নিয়মিত আয়োজন প্রবাসীদের সফলতার গল্পে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এমন একজন অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন যার আলোয় আলোকিত ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। তিনি হচ্ছেন সেলিম হোসেন এমবি। ইউরোফুডস নামে যেই বড় প্রতিষ্ঠানটি ব্রিটেনে রয়েছে, শুধুমাত্র ব্রিটেনে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের ফুটপ্রিন্ট রয়েছে। সেই ইউরোফুডসের প্রতিষ্ঠাতা মাসালা বাজার নামে যেই শপ থেকে আপনারা শপিং করে থাকেন, ব্রিটেনের বিভিন্ন জায়গায় অন্তত ৯টি আউটলেট রয়েছে তাদের। সেই মাসালা বাজারের প্রতিষ্ঠাতা। এর পাশাপাশি বিভিন্ন গ্রোসারি শপ থেকে আপনারা যেই ক্রাউন ফার্মস ব্র্যান্ডের যেই পণ্যগুলো কিনে থাকেন, সেটারও কিন্তু প্রতিষ্ঠাতা তিনি। অনেক অল্প বয়সে ব্রিটিশ বাংলাদেশীদের গৌরবের প্রতীক হয়েছেন সেলিম হোসেন এমবি। সেলিম ভাই, আপনাকে আমন্ত্রণ রানার টিভির আজকের ব্যবসায়ীদের সফলতার গল্পে। আহ মাসালা বাজার ডেগানহাম যেটা, সেটার ১ বছর পূর্তি হলো আজকে এবং সেই কারণে আপনার সাথে আজকে দেখা হওয়ার সুযোগ হলো। সেটার আগে একটু শুনতে চাই যে আপনার জন্মটা কবে, কোথায়, আপনাদের দেশের বাড়িটা কোন জায়গায়? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার জন্ম হলো এই গোয়ালজুর বাজার, বালাগঞ্জ, সিলেট। বালাগঞ্জ। ওখান থেকে মুসলামাবাদটা হয়েছে গুডমেইজ, রংফোর্ডে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, তো আপনার জন্ম হচ্ছে বাংলাদেশের বালাগঞ্জে, এবং আপনার কি জন্ম কি বাংলাদেশে না ব্রিটেনে? এই বাংলাদেশে জন্ম হয়েছে আমার। বাংলাদেশে। এবং হ্যাঁ, ব্রিটেনে কত বছর বয়সে আসলেন? আমার বয়স যখন ১১ ছিল তখন আমি ইউকেতে আসছিলাম। তো ১১ বছর বয়সে যখন আসলেন নিজের পরিবারকে পিছনে ফেলে, হুম। এই জীবনটা কেমন ছিল, শুরুর জীবনটা? শুরু জিনিস ওয়াজ চ্যালেঞ্জ এন্ড স্ট্রাগল বিগিনিং এ। মা বাবাকে ছেড়ে, ফ্যামিলি ছেড়ে আপনি এই নতুন একটা দেশে চলে আসছেন। ইটস ভেরি ভেরি স্ট্রেঞ্জ। আর আমি তো গ্রামে জন্ম হয়েছে আমার। আর আর আমি সবসময় এই যে গ্রামে ছিলাম, গ্রামে ইলেকট্রিসিটি ছিল না। হুম, হুম, হুম। আমার প্রথম ইলেকট্রিসিটি দেখা হয় যখন শহরে যাই। এর আগে তো ইলেকট্রিসিটি দেখি নাই। আহ, আর প্রথম ইউরোপিয়ান হোয়াইট স্কিন পাবলিকও দেখি নাই ব্রিটিশ এম্বাসি যাওয়ার আগ পর্যন্ত। সো এই দেশের এটা ভেরি বিগ স্ট্রাগল ছিল ইন দ্য বিগিনিং। প্রথমে এসে কোন শহরে ছিলেন? প্রথমে আমরা ছিলাম এই যে ফ্যামিলির সাথে আমি আসছিলাম, ওনার সাথে আমার ফুফু ফ্যামিলি, ওনার সাথে আমরা ছিলাম ইয়েতে, এই লন্ডনের বেকার স্ট্রিটের পাশে একটা রাস্তার নাম ছিল লাক্সব্রাস স্ট্রিট, নম্বর 9 উইন্ডজার ম্যানশন, ওইখানে থাকতাম আমরা। আচ্ছা। তারপরে স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল এখানে এসে? এখানে স্কুলে গেছি, পাডিংটন হাই স্কুল, নর্থ ওয়েস্টমিনিস্টার পাডিংটন হাই স্কুলে গেছিলাম। বোধহয় ১ বছর ১.৫ বছর গেছি এখানে স্কুলে, লন্ডনে। আর তারপরে? তারপরে আমার যে ফ্যামিলির সাথে আসছি, ওনারা মুভ হয়েছেন কার্ডিফে। আমি ওনার সাথে কার্ডিফে মুভ করছি, আই থিঙ্ক লেট 1986 মুভ হয়েছিল। তো এই দেশে আসলেন আপনি 85 এ? জি। 85, আচ্ছা। 86 এ ওইখানে মুভ হলেন, তারপরে সেখানে আবার কিছুদিন পড়াশোনা করার সুযোগ হয়েছিল কিনা? হ্যাঁ, আবার আমি স্কুলে গেছি, বাট যখন লন্ডনে ছিলাম, স্কুলে ছিলাম, তখন তো আর ভালোভাবে ইংলিশ শিখতে পারি নাই। এখানে আমাদের বাঙালি ছেলেপেলে অনেক ছিল। বাঙালির সাথে থেকে বাঙালি বেশি হুম, মাছ হুম। কথা হইতো। আর ওই যখন কার্ডিফে যাই, যাওয়ার পরে সারাটা স্কুলে ৩টে বাঙালি ছিল, ওদেরকে আমি চিনতাম না। You have been forced আই to হ্যাভ বিন learn. ফোর্সড টু লার্ন ইংলিশ। কোনো অপশনই ছিল না। অপশন ছিল না। হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে আমার ১ম যেটা দেখা হয়েছিল সেটা হচ্ছে ২০০৮ এ আপনি বাংলাদেশে গিয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের ডেলিগেশন টিমের একজন হয়ে, এবং তারা বাংলাদেশে আপনাদের ব্রিটিশ বাংলাদেশী বেশ কয়েকজন সফল, বিভিন্ন ক্ষেত্রে সফল, আপনি একজন ব্যবসায়ী হিসেবে গিয়েছিলেন। এবং সেখানে তখন আপনার যে প্রোফাইলটা দেখেছিলাম, সেখানে
এরকম একটা বিষয় ছিল যে 20 পাউন্ড দিয়ে আপনি প্রথম ব্যবসা শুরু করেছিলেন, অ্যান্ড দেন ইউ বিকেম এ মিলিয়নিয়ার, অ্যান্ড দেন আপনি এখন অনেক বড় সাকসেসফুল ব্যবসায়ী। শুরুতে আপনার প্রথম কর্মজীবনটা কোন জায়গায় শুরু হয়েছিল? কাজ শুরু করেছিলেন কোথায় আমি প্রথম? প্রথম এই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করতাম, যে ফ্যামিলির সাথে আসছিলাম, তাদের একটা রেস্টুরেন্ট ছিল, ওদের রেস্টুরেন্টে কাজ করতাম। আর ওদের রেস্টুরেন্টে কাজ করে করেই আমি ব্যবসাটা শুরু করেছিলাম। তখন তাদের রেস্টুরেন্টে যারা প্রন কিপ্রন সাপ্লাই করতো বাক ইন 1990, ওরা ব্যবসা বন্ধ করে দেয়। আর আমি তখন ওই চান্স নিয়ে এই 20 পাউন্ড ইনভেস্টমেন্ট দিয়ে আমার ছিল পেট্রোলের জন্য, ওইটা নিয়ে আমি শুরু করেছিলাম ব্যবসাটা। আচ্ছা, প্রথম তো নিজে সোর্স করতেন না, নিশ্চয়ই অন্য জায়গা আমি থেকে অন্য এনে। আমার আর আরেকটা আত্মীয় ছিল ইয়েতে, এই ওয়ার্কিং সারিতে, ওদের কাছ থেকে প্রথম আমি মালামাল নিচ্ছি। নিয়ে তারপরে আপনি আস্তে আস্তে হ্যাঁ, সাপ্লাই হ্যাঁ, বিজনেস। হ্যাঁ। তো এই বিজনেসটা কেন আপনার হঠাৎ করে অ্যাট্রাক্ট করলো? কারণ এখানে আপনি রেস্টুরেন্টে কাজ করতেন, সবার থিঙ্কিং থাকে, বা ওই সময় সবার থিঙ্কিং ছিল যে নিজের রেস্টুরেন্টের মালিক হবে, কিন্তু আপনি না, হঠাৎ করে। আমি আমি আমার আসলে বিজনেস আমার এই ব্লাড স্ট্রিমে অল্প বয়স থেকে, বয়স ছয় ছয় বা সাতে বোধহয় আমার প্রথম ব্যবসায়ী ছিল। হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ, বাংলাদেশে। সেটা কি ছিল? আমি এই 6-7 আমি বাজার থেকে চানাচুর কিনা, চানাচুর সাথে পেঁয়াজ টেজ মিক্স করিয়া, আমাদের ফ্যামিলির মেম্বার ছিল 33 মেম্বার্স, আচ্ছা আচ্ছা ওদের কাছে বিক্রি করতাম। আচ্ছা। চাচাতো বোন, মানে চাচাতো ভাই। ইট ওয়াজ এ ফান এন্ড আর্ন এজ ওয়েল। ইয়েস। তারপরে আমি আমার নানা বাড়ি থেকে হাঁস মুরগি আনতাম, ছাগল আনতাম, বড় করতাম, বিক্রি করতাম। তারপরে আমি নাগামরিচ ফলাইতাম, নাগামরিচ ফলাই নাগামরিচ নিয়ে বাজারে নিয়ে বিক্রি করতাম। ফর মাই ওন পকেট মানি আমি এইসব রেগুলারই করতাম। তো আই ওয়াজ অলওয়েজ বিন বিজনেস ওরিয়েন্টেড আর কি। আচ্ছা। আর এদেশে এসে আমি যখন বুঝলি আমার এই দেশে পাঠানো হয়েছে, বিকজ আমার ফ্যামিলিটা ছিল মিডল টু লো ইনকাম ফ্যামিলি। সো যাতে আমি আর্ন। আমি আর্ন করে দেশে টাকা পাঠাইতে পারি। সো প্রথমে তো আমি যখন আসলাম, আসার পরে আমি যখন বাচ্চা ছিলাম তখন যখন আমি হাই স্কুল যেতাম, তখন আমি পেপার রান করতাম। সকালে ওইটা হচ্ছে 4:30 বাজে, আহ, লোকের ঘরে ঘরে নিউজ পেপার ডেলিভারি করতাম। তারপর 6টা বাজে আরেকটা করতাম। তারপরে স্কুলে গেলাম, স্কুল থেকে এসে আরেকটা করতাম। এরকম করছিলাম। আর বয়স 16 বাজে, 16 years of age, আমি শুরু করেছিলাম বিজনেস, পারফিউম বিজনেস। এখানে। এখানে এখানে এইভন নামে একটা কোম্পানি ছিল, আর একটা নাম ছিল একোস। ওদের সাথে আমি ডাইরেক্ট মার্কেটিং এ এই পারফিউম নিয়ে আর তখন তো আমার গাড়ি ছিল না, হুম আমার হুম তো ড্রাইভিং ছিল না। হুম হুম। তখন হাইটা হাইটা লোকাল যত ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, ওদের কাছে আমি পারফিউম বিক্রি করতাম। আচ্ছা। ওখানে যারা ওয়েটারে কাজ করতো বা শেফে যারা কাজ করতো, 10 পাউন্ড নিয়ে পারফিউম গুলো বিক্রি করতাম। পারফিউম বিক্রি করতাম। ইন্ডিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্টের সাথে একটা ইয়ে হয়ে কমিউনিকেশন গেছিল, এই সম্পর্ক। সম্পর্ক হয়ে গেছিল, 20-30 রেস্টুরেন্ট ছিল। আর যখন ওই আহ, যে রেস্টুরেন্টে কাজ করতাম, ওই রেস্টুরেন্টের যখন সাপ্লাই বন্ধ করলো, তখন চিন্তা করলাম যে এই ব্যবসাটা করা যায় কিনা, দেখলাম, শুরু করলাম। দেন আপনি স্টার্টেড। হ্যাঁ, হ্যাঁ, দেন আমি এটা শুরু করি, এই ব্যবসাটা। আপনাদের ফ্যামিলিতে এমনিতে আপনি ছাড়া আর কে কে আছেন? ভাই বোন? আমরা 5 ভাই 4 বোন। আপনি কত নম্বর? আমি 1 নম্বর। সব বড় আপনি? হ্যাঁ, সব। আচ্ছা। আপনার ছোট ভাইয়ের সাথে মাঝে মধ্যে দেখা হয় বিভিন্ন প্রোগ্রামে। হুম। তো দেন আপনি যখন প্রথম শুরু করলেন, তো এরপরে ইউরো ফুডসটা কখন হলো? মানে আপনি তো প্রথমে তো শুরু হ্যাঁ, করলেন প্রথমে শুধু নিজে। আমি নিজেই নিজেই একাই একাই শুরু করেছিলাম। শুরু করার পরে ইমিডিয়েটলি আমার যখন বয়স আমার 17 ছিল, এক কম্পিটিশনে পড়ে গেছিলাম। এই মিয়ান সানসের সাথে কম্পিটিশন ছিল, মিয়ান সান এক কোম্পানি ছিল, হ্যাঁ। ওদের সাথে কম্পিটিশন আমি পারি নাই, ওরা তো খুব এস্টাবলিশ ছিল। তখন আমি লোকালি আরেক কয়েকটা লোক কোম্পানি করছিল, ওদের সাথে গিয়ে জয়েন করিয়া পার্টনারশিপ করছিলাম। ওইটা সাকসেসফুল হয় নাই। তারপরে 1992-তে আমি সিদ্ধান্ত নিলাম, দ্যাট টাইম আমার পার্সোনাল ফ্যামিলিতে কিছু ইস্যু হয়ে গিয়েছিল, আমার পার্সোনাল লাইফ লাইফ নিয়ে। 1992-তে আমি সিদ্ধান্ত নিলাম যে ব্যবসাটা বন্ধ করে লন্ডন চলে আসবো। এটা 1992 কথা বলছিলাম। তখন আমার ক্লোজ 2 বন্ধু, রহিম আর সাইফুল, তারা আমাকে আসলে আলাপ করে আমাকে তারা কনভিন্স করলো যে তুমি যাইও না, আমরা তোমার সাথে মিল্লা ব্যবসা করবো। তখন আমরা তিনজন মিলে আবার শুরু করলাম ইউরো ফুডস ইন 17th of January 1993। 93। সো 1990 থেকে 93 পর্যন্ত একা ছিলাম।
সরি, প্রথমে একা ছিলাম, তারপরে পার্টনারশিপ ছিল লোকাল কার্ডিফের 2-3টা লোকের সাথে। তারপরে আমি আবার পার্টনারশিপ করে শুরু করলাম রহিম সাফিলের সাথে। আচ্ছা, আচ্ছা। তারপরে এটা প্রথম তো শুধুমাত্র ইউকে কভার করতেন। হ্যাঁ, হ্যাঁ। পরে বাংলাদেশে প্রথমে শুধু কার্ডিফই কভার করতাম। খালি কার্ডিফ কভার করতেন। কার্ডিফ, ব্রিস্টল, সোয়ানজি এই ছিল। আপনিও পেয়ে যাচ্ছেন সিতারা রাইস আপনার নিকটস্থ দোকানে। তারপরে আপনারা বাংলাদেশে তো ফিশ প্রসেসিং সেন্টার থেকে শুরু করে হ্যাঁ। অনেক কিছু আছে আপনার। এখন বিজনেস ইজ এ ডিফারেন্ট লিগ নাও। তখন আমি প্রথম থেকেই আমার এখনো স্মরণ আছে, আলহামদুলিল্লাহ আমরা সেটা এখন ভালো করতেছিলাম। তখন আমি দেখলাম যে কোথায় একটা গুদাম করতে হয়, কোথায় গুদাম করব। গুদামটা করছিলাম নিউপোর্টে, কারণ নিউপোর্ট ছিল কার্ডিফ আর ব্রিস্টলের মধ্যখানে। মধ্যখানে, হ্যাঁ। এই জন্য আর ওখানে করছিলাম। এখনো মনে আছে আমার আমার প্রতি সপ্তাহে 7-8 পাউন্ড লাভ হয়ে যেত, এক সময় ছিল। তখন নিউপোর্টের বাসার মূল্য ছিল 7-8 পাউন্ড। তখন আমার বন্ধু এবং পার্টনার রহিম বলছিল আমরা প্রতি সপ্তাহে একটা বাসা কিনি। আমি তাকে বলছিলাম দূর পাগল, বাসা কিনে কি করবো, আমরা ব্যবসা বড় বড় করি। I wish I did buy the houses, but anyway. So, তখন আমি কিন্তু সবসময় এই ইউনিভার্সকে কিভাবে একটা বড় কোম্পানি করতে পারি, ইন্টারন্যাশনাল কোম্পানি করতে পারি এবং সাস্টেনেবল করতে পারি, এটা আমার সবসময় চিন্তা ছিল। সো আমি সবসময় 10, 15, 20 বছর প্ল্যান নিয়ে কাজ করি, আর এখন আমি করতেছি। এটা আমার মাই মেইন জব হলো কিভাবে ব্যবসাটাকে ভবিষ্যতে আমি ফিউচার প্রুফ করতে পারি, ফিউচার প্রুফ করে ঠেকাইতে পারি। তখন আমি চিন্তা করতাম যে এটা যখন আমি এই মালামাল কিনতাম, আমি লোকাল দোকান থেকে কিনতাম। দোকানটা কিন্তু হোলসেলার কাছ থেকে, হোলসেলার কিন্তু ইম্পোর্টার থেকে, ইম্পোর্টার কিন্তু এজেন্ট থেকে, এজেন্ট কিন্তু ফ্যাক্টরি থেকে, এরকম আর কি। আমি একটা একটা করে সব সেরে দিচ্ছি। এখন আমি চিংড়ি নিজে ফার্ম করি, নিজে ফার্ম করে আর নিজের ফ্যাক্টরিতে আমরা সাপ্লাই করি, নিজের ফ্যাক্টরি সাপ্লাই করে আমরা নিজে ইম্পোর্ট করি, নিজে ইম্পোর্ট করে আমরা নিজে ডিস্ট্রিবিউট করি। এখন তো আর আমরা এই প্রায় নিয়ারলি 3,500 থেকে 4,000 রেস্টুরেন্টের মধ্যে এখন আমরা সাপ্লাই করে থাকি। আর সুপার মার্কেট, এই ইন্ডিপেন্ডেন্ট রিটেলার যারা আছে, বাঙালি বা পাকিস্তানি হালাল দোকানগুলো, এটা বোধহয় প্রায় 700-800 হবে। আর এখন তো আমাদের আইসল্যান্ডে আছি, টেস্কোতে আছি, মরিসনসে আছি, ওকাডোতে আছি, হোমবার্গেন্সে আছি, আর বোধহয় আজরাতে আর সেঞ্জবিতে আলাপ চলতেছে তাদের, আর কোপে চলতেছে আলাপ। তো আপনারা বাংলাদেশে কোন কোন জায়গায় আপনাদের ফ্যাক্টরি? সুনামগঞ্জে তো একটা আছে মনে হয় আপনাদের। সুনামগঞ্জ থেকে আমরা মাছ আনি, কারণ এই সাদা পানির মাছ, সিলেটের মাছ সুনামগঞ্জ বা সিলেটের এলাকা থেকে ভালো কোথায় হয় না। এই জন্য সুনামগঞ্জ থেকে আমার নিজের মাছের ফ্যাক্টরি আছে। আমার বাসা সুনামগঞ্জ শহরে, এবং আপনার ফ্যাক্টরিটা পার হয়ে আমাদের যেতে হয় আর কি। যখনই যাই আমরা বলি যে এটা হচ্ছে ইউরো ফুডস। সুনামগঞ্জ ফ্যাক্টরি থেকে এখানে আমরা মাছ, ওখান থেকে মাছ মেইনলি উৎপাদন করি। আর খুলনা হলো আমাদের চিংড়ি ফার্ম আর চিংড়ির খামার আর কি, চিংড়ি ফ্যাক্টরি। আর খুলনাতে আমরা ভেজিটেবল প্রসেসিং ফ্যাক্টরিটা করছি উদ্য। আর ঢাকাতে আছে আমাদের যে পরোটা ফ্যাক্টরি। আমি 2002-তে তো প্রথম পরোটা করছিলাম বাংলাদেশে। পরোটা তো আবিষ্কারই করছিলাম আমি 1997 ইউকেতে। সো আর ঢাকাতে আছে এটা। আর ঢাকাতে আমরা নতুন বিস্কুট ফ্যাক্টরি করছি, তখন 4টা ফ্যাক্টরি হয়ে গেছে। প্লাস মসলবাজার 2টা আছে সিলেটে। আর ঢাকাতে তারা একটা করতেছে শুনছি। এখন মাছ আপনারা তো শুরুতে সাপ্লাই করতেন, তারপরে নিজেরা ফুড প্রসেসিং এন্ড ফার্মিং এ চলে গেলেন, এখন আবার রিটেইলে। এবং রিটেইলে আপনারা আলহামদুলিল্লাহ গত কয়েক বছরের মধ্যে 9টি আউটলেট মনে হয়। হ্যাঁ, 9টি হলো ইন্ডিপেন্ডেন্ট। আর ইউরোডের সাথে ডেপোর সাথে অ্যাটাচ করা আছে 5টি আছে, আরো আছে। ধরেন আমাদের হেইজ ডেপো যে আছে, হেইজ ডেপোর সামনে আছে একটা অ্যাটাচ করা, বার্কিং এর ডেপোর সামনে একটা অ্যাটাচ করা আছে, সান্ডারল্যান্ড সব ডেপোতেই আছে আর কি, বার্মিংহাম সান্ডারল্যান্ড সবখানে আছে। আর আমাদের ওই তো নতুন বড় একটা করে খোলা হইতেছে, বড় করে রিটেল অ্যান্ড ক্যাশনকারি ম্যানচেস্টারে। এটা বোধহয় এন্ড অফ অক্টোবর বা নভেম্বরে খোলা হয়ে যাবে। তো এই রিটেইলের দিকে হঠাৎ করে কেন গেলেন? রিটেল দিকে গেলাম যখন আমি রিটেল করছিলাম 2004 বা 5-এ। তখন আমাদের ইন্ডিয়ান বাংলাদেশি রিটেল সবগুলো ছিল না, ছোট ছোট ছিল। তখন আমরা চিন্তা করলাম যে বড় একটা রিটেল করে একটা ভালো শপিং এক্সপিরিয়েন্স
দেওয়া যায় কিনা আমাদের পাবলিককে, হুম, হুম, এই চিন্তা করে রিটেলে গেছিলাম। তখন আমাদের দোকানগুলো ছিল আনহাইজেনিক, ডার্ক, হুম, হুম, নাস্টি, নট এ গুড সার্ভিস। তো হুম, আমরা ওইভাবে চিন্তা করলাম একটা দোকান খুব আর কি হাইজেনিক, হুম, হুম, ওয়েল লিট, ক্লিন, টাইডি, হুম, হুম, 5 স্টার রেটিং হুম, করে দোকান করছিলাম আমরা মশলা বাজার নিউপোর্টে। এরপরে একটা একটা করে একটা একটা করে আমরা ওপেন করছিলাম। লন্ডনে আমরা আসি নাই, শুধু ডেপোতে ছিল, হেইজে আর বার্কিংয়ে ছিল। তারপরে এখন এক স্টেজে পৌঁছে গেছি লাইফে, এখন তো আমরা নিজেই আমরা আর ব্যবসা করতে পারি না। এখন আমরা যদি ট্যালেন্ট পাই, যদি লোকজন পাই যে যে ব্যবসা করতে চায়, হুম, হুম, তাহলে এসে ইনভেস্ট করি। তো আমাদের গুড মেইজের মশলা বাজারের ডাইরেক্টর সাহেব জুবের ভাই আমার অনেক ইজ ভেরি পুরানো গুড। বন্ধু। উনি এই রহিম ব্রাদার্সে চাকরি করতে থাকতে আমার সাথে আমার সম্পর্ক। এবং ওনার দীর্ঘ এক্সপিরিয়েন্স এই হ্যাঁ, ডিটেইলে। তো উনিকে বললাম বলে ভাই দোকানে একটা করবেন লন্ডনে। উনি বললেন হ্যাঁ করবো, তাহলে ঠিক আছে আমি আসি পিছনে। ওই আমরা লন্ডন শুরু করি। আলহামদুলিল্লাহ হি ইজ ডুইং রিয়েলি রিয়েলি ওয়েল। হুম, হুম, কাস্টমার সার্ভিস ভেরি গুড। উনাকে ডে অফার দিন না, তা উনি ভাই বেড়াইতে যায় দোকানে, এরকম অবস্থা আর কি। খুবই ডেডিকেটেড। এবং মাসালা বাজারে আপনারা যারা নিয়মিতভাবে শপিং করবেন দেখবেন যে অলওয়েজ হুম, স্টিলের কাছে থাকেন হুম, এবং প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করেন। এই কারণে আসলে মাসালা বাজারের উপরে হুম, কমপ্লেইনও কিন্তু অনেক কম। আর যেটা বললাম যে দোকানের মধ্যে ঢুকলে এক ধরনের প্রশান্তি হয় যে ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন। এই জায়গাটা তারা এনশিওর করতে পেরেছেন। এখন আপনার টোটাল কোম্পানিতে এমপ্লয়ি কতজন, সব যদি বলেন, এক্সটার্নাল, ইন্টারনাল? ইউকেতে প্রায় 800-র উপরে হয়ে গেছে। 800, ইউকেতে, বাংলাদেশে আরো 1500 আছে বোধহয়। 1500। তো প্রায় 2500 হ্যাঁ, মানুষের হ্যাঁ, একটু জীবন না। জীবিকা সরাসরি আপনাদের হুম, সাথে। এর বাইরে তো অনেকে আপনাদেরকে সাপ্লাই দেন অনেক কিছু, যেমন হ্যাঁ, যেমন বাংলা সুনামগঞ্জে যারা মাছ সাপ্লাই দেয় তারাও কিন্তু অনেকেই এখন। হ্যাঁ, হ্যাঁ, এবং আমরা সুনামগঞ্জে যেটা দেখি যে যারা মাছ, ভালো মাছ ধরে এনে তারা এই বাজারে 5-6 ঘন্টা বসে বিক্রি করার চাইতে সরাসরি এই যে ইউরোফুডসের যেই ফিশ প্রসেসিং সেন্টারটা সুনামগঞ্জ শহরে রয়েছে সেখানে কিন্তু তারা দিয়ে দেন, এবং এটা তারা খুব দ্রুত ভালো টাকা নিয়ে তারা বাসায় যেতে পারেন। তারাও কিন্তু এই নির্ভরশীল এই ইউরোফুডসের উপরে। তো সেই ক্ষেত্রে তো আসলে আরো অনেক বেশি মানুষ, কিন্তু সরাসরি প্রায় 2500 মানুষ। এই আপনি কি যখন প্রথম এসেছিলেন ব্রিটেনে, তখন কি কোনোদিন মানে ভেবেছিলেন যে 2500 মানুষের কর্মসংস্থান আপনার মাধ্যমে হবে? আমি এটা এভাবে চিন্তা করি নাই, যে 2500 মানুষ ইয়ে হবে। আমি কিন্তু সব সময় চিন্তা করতাম আমরা জিন্দেগিতে আমি কিছু করবো, বাট লাইফ গোল চেঞ্জেস অল দ্য টাইম। যখন আমি ছোট ছিলাম তখন চিন্তা করতাম একটা সলিসিটার হব, বা একটা ব্যারিস্টার হব, বা এইভাবে চিন্তা করতাম আর কি। বাট আমি আই ডিডন্ট নো আই ওয়াজ গোনা ডু দিস। বা যেখানে পৌঁছছি এখন, পৌঁছেছি এখন, কেন পৌঁছাবো আমার স্বপ্ন ছিল না, কিন্তু আমি ইয়ং ছিলাম। আলহামদুলিল্লাহ। আসলে আমি বলবো যে ইটস দি টিম। আমি তো শুধু ফেস কোম্পানির, আর আমার পিছনে এই জুবের ভাইয়ের মতো অনেকটা জুবের ভাই আছে, আহ, যারা সবকিছু চালায়। এবং বললাম যে আমার রহিম, সাইফুল, এরকম আমার এই লন্ডনে, বার্মিংহামে, ম্যানচেস্টার, যেখানে আপনি দেখেন না কেন, আমরা তো সারা দেশে আছি। টিম স্পিরিটটা ইজ ভেরি গুড। আমাদের যে ম্যানেজমেন্ট গুলো, আমার ম্যানেজমেন্ট স্টাইল ইজ এ বিট ডিফারেন্ট। আমার ম্যানেজমেন্ট স্টাইল হলো আমাদের সাথে যারা কাজ করে, I try to equip them with as much knowledge as possible. ওকে। ওদেরকে আমি আমার যত জ্ঞান আছে আমি তাদেরকে চাই আমার সব জ্ঞান দিয়ে দিতে। So they become very experienced in running their businesses. So other people have different way of management. যদি সব কিছু শিখে যায় তো আমাকে পালিয়ে যাবে, আমাকে গিয়ে আমার সাথে আরেকটা ব্যবসা করবে, কম্পিটিশন করবে, এইসব লোক চিন্তা করে। আর সব শিখায় না লোকজন। But আমার স্টাইল সবসময় ছিল, সবসময় বিগিনিং থেকে, I have been very transparent with my employees, and especially with my senior management. যে আমাদেরকে চাই আর কি, ইচ্ছা করে যে আমি যদি আগে দিতে চাই, আরো আগে দিতে চাই, তাদেরকে আমি আরো আগে আগে নিতে হবে। And long as I look after them and I treat them with respect, inshallah, they'll be with me. But there'll always be people who want to leave and want to Start go anything. their own way and start Oh. their own businesses, and there is nothing wrong with that. It depends how you do it. Among I have few employees in Eurofoods who left, started their own business. We have a very very close relationship with them. We do business with them. We are very friendly with them. And few who did not go out the right way,
did legal stuff and left. So ওদের সাথে আর সম্পর্ক ঠিক থাকে না। So, but alhamdulillah, majority of my colleagues and ex-colleagues has been really good to me, and I've been very lucky. আপনিও পেয়ে যাচ্ছেন সেতারা রাইস আপনার নিকটস্থ দোকানে। জীবনে কোনো স্ট্রাগল এসেছিল কিনা বিজনেসে, যেটা আসলে আছে না যে বিজনেস করতে গেলে সবসময় তো স্মুথ যায় না, আপ এন্ড ডাউন থাকে। এনি ডাউন মুভমেন্ট যেটা আপনাকে কোনো সময় ফ্রাস্ট্রেটেড করেছে? I think the biggest down moment came in 2016. 2016 যখন আমি launched an online company called cook.com. Yes. And I have a I had a very close relationship with the Welsh government. And I think the cook.com, we were going to employ about 300 people. But আমার তো কোনো IT experience নাই. I've hired some IT guys. I bought a small IT company. I hired the guys with it and led them to it. And I think the total investment was going to be over 6 million. তখন 3 million ছিল ওয়েস্ট গভর্নমেন্টের আর 3 million ছিল আমার। বাট ইট ওয়াজ জব বেসড, যতটা জব দিবেন অতটা আপনি 10,000 pounds পেড জব পাবেন। সো আই থিঙ্ক উইভ গট অ্যাবাউট £1 million, 110 এমপ্লয়িজ হয়ে গেছিল। আর £1 million পরে দেখলাম যে প্রতি মাসে কুক লস করতেছে £350,000, 350,000 pounds। যে লোকগুলো আমি আনছিলাম ওটা চালানোর জন্য, ওরা চালাইতে পারতেছে না, ওদের সফটওয়্যার কাজ ভালোভাবে করে না, রেস্টুরেন্টকে অনবোর্ড করতে পারছিল না, হিউজ প্রবলেম ছিল। ওটাকে আমি রান ডাউন করতে গিয়ে আমি হিউজ ট্রাবলে পড়ে গেছিলাম। আর তারপরে যখন আমি কি করছিলাম, কি বেসরকারি ছুটো কইরা আমি কিছু জব নিয়ে গেছিলাম, ডেটা এন্ট্রি জব বাংলাদেশে এরকম। তখন আমার এগেনস্টে অনেক কমপ্লেন গিয়েছিল ওয়েলস গভর্নমেন্টে যে আমি ওয়েলস গভর্নমেন্টের গ্রান্ট নিয়ে জব বাংলাদেশে দিতেছি। এইটা আবার যদি 5টার বেশি কমপ্লেন তারা পায়, কারণ সাদা লোক তো এমপ্লয় ছিল, তারা ইনভেস্টিগেট করতে হয়। আর তাদের ইনভেস্টিগেশনের ডিপার্টমেন্টের নাম হলো ইন্টারনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফ্রড, বুঝলেন? ওটা যখন ইনভেস্টিগেট করছিল 2016 সালে, then I became in a very tough, difficult position, because then I became on headline news in Wales, BBC News, all the papers everywhere. Business works in a different way these days. These days, banks are not important. So in our business world, we rely on something called credit insurance. যখন আমি এখন কোকা-কোলা থেকে সামান কিনি, বা আমি ইউনিলিভার, লিভার ব্রাদার্স বা ক্যালগস থেকে মাল কিনতেছি, ঠিক আছে, they all use credit insurance to insure me to serve me goods and give me credit line. When you become highlighted in a scandal, straight away your credit insurance goes. আপনার মনে আছে কিনা উলওয়ার্থ মনে আছে, ব্রিটিশ হোম স্টোর মনে আছে, they were profitable businesses, but reason they went bust is because the markets has no more faith in that business. The credit insurance was withdrawn. The credit insurance withdraw হয়ে যায়, that means the lifeline, the credit line of the business is gone, and the business doesn't survive. Business always shuts down. Okay. So my business's credit insurance in 2016 was totally nilled, totally gone. Then everybody waited for us to go bust in 2016, and we are nearly there. My accountants, my solicitors, all my fellow advisors, everybody advised me to go into administration and go bust, but something that I couldn't do, because this business was my life. I built it from day one, so I had to rescue it. So that was the most difficult part of my life, of my business life. And I made a plan how to rescue it, and I restructured the business. I changed the business model a bit and made it into where it is today. আলহামদুলিল্লাহ, ভেরি গুড পজিশনে। এবং এই মুহূর্তে আপনাদের ইউকের বাইরে আরো কোনো দেশে বিজনেস এক্সপান্ড আছে কিনা? ইউরোপ তো ইউরোপ আমরা করছিলাম, আফটার ব্রেক্সিট ইট বিকেম ভেরি ডিফিকাল্ট, ডিফিকাল্ট, টু মাচ প্রবলেম হয়ে গেছিল। সো উই জাস্ট কেম আউট। নর্দার্ন আয়ারল্যান্ড আমাদের আছে ভালো ব্যবসা, এন্ড ইউএসএ তে আছে। আর এমনি আমরা ইনডাইরেক্টলি ধরেন অন্য কাস্টমারদের কাছে আমরা সাপ্লাই করি, ধরেন এই সারা পৃথিবীতে, ইউরোপের সব দেশে আছে,
বা মিডল ইস্টও আছে, এই কোরিয়াতে আছে, জাপানেও আছে। যখন আপনারা দেখবেন আমাদের শিপমেন্ট বাংলাদেশ থেকে সব দেশ শিপমেন্ট করতেছে, বাট আমাদের বিগেস্ট মার্কেট বাই ফার ইজ ইউনাইটেড স্টেটস, বিকজ ইউরোফুডস থেকে আরো বড় কোম্পানি আছে ইউনাইটেড ইউএসএ তে, ওদের সাথে আমরা ওদের ব্র্যান্ডে আমরা হিউজ আপনারা সাপ্লাই দিচ্ছেন। হিউজ সাপ্লাই করি। দ্যাটস গুড। তো এখন আপনার কোম্পানির টোটাল মানে আপনি যদি বলি যে ইয়ারলি ট্রানজ্যাকশন বা ইয়ারলি রেভিনিউ বা হোয়াট এভার হোয়াট ইজ দ্য ইউকে যদি আপনারা হিসাব করেন, the Nero Foods will be about 150 million, and Masala Bazaar will do another about 30 million. So we're going to about 180 million. And then I have a factory which does about 10-12 million. So we're approaching nearly 200 million. আপনি অনেক অল্প বয়সে এবং বাংলাদেশ থেকে আপনি যে বয়সে এসেছেন সেই বয়সে এসে এখানকার কালচার, তারপর ল্যাঙ্গুয়েজ এগুলোকে অ্যাডপ্ট করে একটা বিজনেস, এবং শুধু বিজনেস শুরু করা না, একটা সেক্টরকে লিড দেওয়া, সেই পর্যায়ে আপনি গিয়েছেন। এখন অনেকেই ব্রিটেনে নতুন প্রজন্ম, একসময় রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির প্রতি অনেক ইন্টারেস্ট ছিল, তারা এখন আর সেটার দিকে নাই, অনেক ভালো ভালো জব করছেন। ব্যবসার দিকে আসলে ওইভাবে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, যেমন আপনারা যেভাবে মাসালা বাজারকে একটা ফ্রাঞ্চাইজ মডেলের দিকে নেওয়ার চিন্তা ভাবনা করছেন অথবা করছেন, সেটা বাংলাদেশে অনেক বিজনেস আমরা দেখি যে সাকসেসফুলি রেস্টুরেন্ট বলেন বা খাবারের দোকান বলেন এগুলো তারা করেন, কিন্তু ফ্রাঞ্চাইজ মোডে আর দাঁড়াতে পারে না। এটার প্রবলেমটা কেন হয়? What's the reason? Business, not everybody can run a big business or have an idea to how to run a big business. So ব্যবসা শুরু করার পরে একটা লেভেলে আইসা একজন মানুষের তো শুধু একটা লিমিটেড কাজ করতে পারবে, সে ডেইলি এতটা সময় দিতে পারবে, এর বেশি সে করতে পারবে না। So আমি যে আপনাকে বলছিলাম একটু আগে যে what do? I give as much knowledge as possible to my immediate management. ঠিক আছে? Otherwise I cannot run my business. I mean I sit in the UK and I've got 1,500 employees in Bangladesh, 4 factories in Bangladesh. How does it run? সবাই বলে বাংলাদেশে গেলে লন্ডনে যারা আছে সবাই বলে না বাংলাদেশ সবাই টোকাই টোকাই মেরে ফেলবে। Yes, it will happen. But that doesn't mean you give up. So over the years, with my experience, I have developed systems and KPIs and monitoring systems where I monitor my businesses, monitor their activities. I'm a bit of a control freak. So I do have a business, say Masala Bazaar or Chadwell, for example. I never go there. I only come there to cut a ribbon, right? But I know the daily sales, I know the weekly sales, I know the monthly profitability. Everything is automated. It automatically fits into my mobile phone. মানে আপনার ব্যালেন্স শিটটা দেখতেই হবে I can see every figure. I can see what product they're selling. I can see the fast moving lines, the slow moving lines, and their cash position. এবং আমি এমনভাবে রিপোর্টটা তৈরি করি, ডিজাইন করি, আমি দেখতে পাই where they're going. বুঝলেন? আমার নেট পজিশনটা কি আছে সব ব্যবসা আমি দেখতে পাই। মিনিমাম ভাবে আর কি বাংলা শিটের মতো একটা করে ফেলি, উইকলি দেখতে পাইতেছে তাদের পারফরমেন্স। So that's how I monitor all my businesses. I mean, you cannot. I mean, I think I run about 30 businesses altogether. So directly, you cannot manage everything. So you just do top line KPIs and you see their performances. So people যারা ব্যবসা করে নাকি দেখেন 2-3-4টা ব্যবসা করার পরে এক লেভেল আইসা ওরা গ্রো করতে পারেন না। Reason they cannot grow because they haven't trained the people below them. If you want to grow continuously, you have to train somebody else to take your job. আজকে আমি যে জব করতেছি, I have to train somebody else to take that job from me tomorrow so I can move on to something else. I don't know what something else tomorrow will be. Yes. But somebody else needs to do my job. So all my life, I've always done that. I've always see what I'm doing, and I've delegated my work or offloaded my work or trained somebody else below me to take my job. So that then frees me to think and to go expansion. My main job now is, as I said, future proofing the company. I mean, we have a few big projects. Alhamdulillah, there's one big project I've been working on London for probably last 2 to 3 years. And I still haven't managed to pull it off. London is a very difficult place. Property
It's very expensive here. So maybe if Allah wills, Allah is hukum inshallah, that may be pulled off this year. Just করতে পারি, then next year something big will happen. But as I said, I mean, this year, if you look at it, Manchester will definitely open in the end of October, November, which is a big depot, bigger than Chadwell Heath, double the size of Chadwell Heath, ওকে, double, probably 3 times bigger Chadwell Heath, That's a big one. Manchester. রিয়েলি বিগ ওয়ান। Manchester খুলতেছি, তারপরে Cardiff by end of this year is also opening. I think 1.5 times bigger Chadwell Heath, Cardiff, and then Newport আর একটা খুলতেছি আমরা। মেবি এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যাইতে পারে, এরকম হইতে পারে। So continuously, so but এখন even when I'm opening a new depot or a new business, I just find the site. I have a team who finds the site for me. Then I just do the paperwork, and then I have a team. Shahab Shahab just manages everything. So I just find the site and just give it to Shahab. Shahab does everything, then calls me with so he just calls me for money. Bye, I need more money. So Shahab only takes money, doesn't give any money. বাট বেসিক্যালি যেটা আপনি ইনভেস্ট করছেন সেটা তো আবার রিটার্ন ডেফিনেটলি ওনার মাধ্যমে রিটার্নটা আসছে, সো ইটস নট উনি এটা দেয় না, শুধু এক্সপ্যান্ড করে। আচ্ছা, যাই হোক, এখন একবারে আমি শেষের দিকে একটু জানতে চাই যে আপনার বাবা মা এখনো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আছে। তারা এই যে আপনার জীবনের এই সাকসেস বা হাউ দে ফিল এখন? It's normal now. In the beginning, was everybody was very happy. What Alhamdulillah Allah has granted us, but the success belongs to Allah Subhanahu wa Taala. All we can do is try. Effort is ours. Success given by Allah Subhanahu wa Taala. দ্যাটস এ গ্রেট। আজকে এমন একজন অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন, অনেক অল্প বয়সে ব্রিটিশ বাংলাদেশিদের গৌরবের প্রতীক হয়েছেন সেলিম হোসেন এমবি। 11 বছর বয়সে যখন আসলেন নিজের পরিবারকে পিছনে ফেলে, এই জীবনটা কেমন ছিল? Challenge and struggle beginning এ 20 পাউন্ড দিয়ে আপনি প্রথম ব্যবসা শুরু করেছিলেন। রেস্টুরেন্টে কাজ করে আমি ব্যবসাটা শুরু করেছিলাম। প্রথমে তো আমি যখন আসলাম তখন হাইটা লোকাল যত ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল ওদের কাছে আমি পারফিউম বিক্রি করতাম। ইউরোফুডসটা কখন হলো? নিজে ফার্ম করি আর নিজের ফ্যাক্টরিতে আমরা সাপ্লাই করি। টোটাল কোম্পানিতে এমপ্লয়ি কতজন? প্রায় 800-র উপরে হয়ে গেছে। 800 ইউকেতে, বাংলাদেশে আর 1500 আছে ওদের। 1500। জীবনে কোনো স্ট্রাগল এসেছিল কিনা বিজনেসে? প্রতি মাসে খুব লস করতেছে 350,000 পাউন্ড। Then I came on headline news, Wales, BBC News. ইউকের বাইরে আরো কোনো দেশে বিজনেস সাপ্লাই করি, ধরেন এই সারা পৃথিবীতে, ইউরোপের সব দেশে আছে। ইয়ারলি ট্রানজাকশন বা ইয়ারলি রেভিনিউ? We're approaching nearly 200 million. আপনিও পেয়ে যাচ্ছেন সেতারা রাইস আপনার নিকটস্থ দোকানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রানার টিভির নিয়মিত আয়োজন প্রবাসীদের সফলতার গল্পে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এমন একজন অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন যার আলোয় আলোকিত ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি।